আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব। তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা হবে বা তোমাদের সামনে সিটি এক্সাম হবে বা অর্ধবার্ষিক যে পরীক্ষাটা হবে হাফ ইয়ারলি, ওই পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু থাকবে। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যারা আছো তাদের থাকবে। তো আমি তোমাদের আজকে রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো একটু জ্বালাই করে দিব তোমাদের, এবং একটা প্র্যাকটিস করব, ঠিক আছে? এটা কিন্তু আমাদের পেইড গ্রুপের ক্লাস, পেইড কোর্সের ক্লাস। তো তারপরও আমি তোমাদের এই পার্টটা এখানে আলোচনা করতেছি, কিন্তু প্র্যাকটিস জাস্ট একটা করব। ওকে, আচ্ছা দেখো, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব মূলত তোমাদের পরীক্ষায় প্যাসেজ আকারে আসে, প্যাসেজ বা টেক্সট আকারে আসে। এরকম 4-5 লাইনের একটা প্যাসেজ বা টেক্সট আসে। সেন্টেন্স আকারে আসে তবে খুব কম আসে, ঠিক আছে? প্যাসেজ আকারে প্রায় 99 কি 95 এরকম পার্সেন্টেজ আসে, ঠিক আছে? তো যাই হোক, আমরা আগে দেখি রুলসগুলো। আমরা রাইট ফর্ম অফ ভার্বের যে 50-60টা রুলস, ওই 50-60টা রুলস মুখস্থ করব না। আমরা জাস্ট 2-3টা টেকনিক ইউজ করার মাধ্যমে কিভাবে রাইট ফর্ম ভার্বটাকে একবারে হাতের মুঠোয় এভাবে নিয়ে আসা যায় সেটা আমরা দেখব। কোনো রুলস, আমি আবারও বলতেছি, কোনো রুলস মুখস্থ করার দরকার নেই। আমাদের যে গাইড বই বা আমাদের যে স্যার ম্যাডাম সাধারণত কি করাই, 40-50টা রুলস মুখস্থ করাই, বাট আমরা আজকের ক্লাসে রুলস মুখস্থ করব না। তো চলো দেখি আমরা। এখানে দেখো, প্রথমেই দেখতে হবে প্যাসেজ বা সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। তো সেন্টেন্স তো আমাদের প্যাসেজ আকারে আসবে, আমাদের এই প্যাসেজটা বা সেন্টেন্সটা দেখতে হবে এটা কি প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স বলতে কি বোঝায়? বর্তমানকাল। আর পাস্ট টেন্স বলতে কি বোঝায়? অতীতকাল। আমাদের দেখতে হবে প্যাসেজটা বর্তমানে আছে নাকি অতীতে আছে, এই বিষয়টা আমাদের কি করতে হবে, দেখতে হবে। ওকে, দেন আমাদের পরবর্তী কাজটা হচ্ছে এই যে, এরপর আমাদের দেখতে হবে যে সেন্টেন্সটা বাক্যাংশের একমাত্র ভার্ব কিনা। হ্যাঁ, আমরা তো ভার্ব চেঞ্জ করবো, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ভার্বটা দেখতে হবে এটা বাক্যের একটা ভার্ব কিনা। মনে রাখবে, একটা বাক্যের মধ্যে একাধিক ভার্ব থাকতে পারে। যদি এটা বাক্যের একটা মাত্র ভার্ব হয়, এবং আমাদের দেখতে হবে যদি সাবজেক্টটা অ্যাক্টিভ হয়। এখন অ্যাক্টিভ সাবজেক্ট কি এবং প্যাসিভ সাবজেক্ট কি, এটা আমাদের একটু ক্লিয়ার হয়ে নি। দেখো, এটা আমরা একটু ক্লিয়ার হয়ে নি। অ্যাক্টিভ সাবজেক্ট, এই যে অ্যাক্টিভ সাবজেক্ট, যে সাবজেক্ট নিজের কাজ, যে সাবজেক্ট নিজের কাজ নিজে সম্পাদন বা সম্পূর্ণ করতে পারে তাকে এই যে অ্যাক্টিভ সাবজেক্ট বলে। ঠিক আছে, যে সাবজেক্ট নিজের কাজ নিজে সম্পাদন করতে পারে তাকে কি বলে? তাকে অ্যাক্টিভ সাবজেক্ট বলে। আমি যদি এক্সাম্পল দেই, যেমন হি রাইটস আ লেটার। সে লিখে একটা চিঠি বা সে একটা চিঠি লিখে। এখন লিখে, রাইটস, লিখে কে? আমরা প্রশ্ন করি ভার্বকে, কে লিখে? সে লিখে। তো এই যে লিখার কাজটা সে করতেছে, হিটা তো আমরা জানি সাবজেক্ট, রাইটস হচ্ছে ভার্ব। তো ভার্বটার লেখার কাজটা কিন্তু সম্পাদন করতেছে বা সম্পূর্ণ করতে পারতেছে হিটা। এই হি সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। ওকে, ক্লিয়ার? হি রাইটস আ লেটার, সে চিঠি লিখে। কে লিখে চিঠিটা? সে লিখে। তো চিঠি লেখার কাজটা সম্পূর্ণ করতে পারতেছে বা কাজটা সম্পূর্ণ হইতেছে কার দ্বারা? হি এর দ্বারা না? তো হিটা হইছে অ্যাক্টিভ সাবজেক্ট। ওকে, আচ্ছা এখন আমরা দেখব প্যাসিভ। আচ্ছা, এখন আমরা দেখব প্যাসিভ সাবজেক্ট কি। তো যে সাবজেক্ট নিজের কাজ, নিজে সম্পাদন বা সম্পূর্ণ করতে পারে না, তাকে প্যাসিভ সাবজেক্ট বলে। ঠিক আছে, আমরা যদি এক্সাম্পল দিই, আমরা ওইটা লিখছি কি, হি রাইটস আ লেটার। আমরা যদি লিখি এভাবে, এ লেটার ইজ রাইটেন বাই হিম,
অর্থাৎ লেটারটা লেখা হয়েছে কার দ্বারা? বাই মানে দ্বারা, হিম তার দ্বারা লেটারটা লেখা হয়েছে বা চিঠিটা লেখা হয়েছে। এখন আমরা তো জানি যে ইজ রাইটেন এটা হচ্ছে ভার্ব, আ লেটার এটা কি সাবজেক্ট। তো বুঝতে পারছি। এখন আমরা ইজ রাইটেন কে প্রশ্ন করি, লিখছে কে? লিখছে আ লেটার, একটা চিঠি লিখছে। কোন সময় কি একটা চিঠি কি লিখতে পারে? চিঠি কি এভাবে লেখার কাজটা করতে পারে? না। লেখার কাজটা কে করতে পারে? লেখার কাজটা তো অবশ্যই কোনো মানুষ করতে পারে, যেমন হিম। মূলত হিমটা লিখছে, কিন্তু এখানে তো হিমটা অবজেক্ট, কিন্তু এখানে তো সাবজেক্ট আমাদের। তো এখন ক্লিয়ার হয়েছে যে এই যে সাবজেক্টটা এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। কারণ আ লেটারটা কোনোভাবে লেখার ক্ষমতা নাই, লেটারের একটা চিঠির কোনোভাবে লেখার ক্ষমতাটা তার মধ্যে নাই। তো আমরা বুঝতে পারতেছি এই লেটারটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। তো আমরা মূলত এইভাবে অ্যাক্টিভ সাবজেক্ট এবং প্যাসিভ সাবজেক্ট কোনটা সেইটা আমরা চিহ্নিত করতে পারবো। আর আরেকটা তোমাদের ট্রিক্স দিয়ে দিই, মনে রাখবা যে বস্তুবাচক যে ওয়ার্ডগুলা ওইগুলা হবে প্যাসিভ। ওকে, কারণ বস্তুর দ্বারা কোনো কিছু তো কাজ করা সম্ভব না। কাজ সম্পন্ন করা কোনো বস্তুর দ্বারা কি সম্ভব না। মানুষের দ্বারা সম্ভব। মানুষ বা প্রাণীবাচক হলে, ঠিক আছে, তখন সেটা আমরা বুঝবো অ্যাক্টিভ। আর বস্তুবাচক হলে সেটা বুঝবো কি? প্যাসিভ। এখন ক্লিয়ার? আচ্ছা দেখো, এই যে ডিফরেস্টেশন মানে কি? বন নিধন বা বন উজাড়। মেন্স কাটিং ডাউন ট্রিজ এট র্যান্ডম, নির্বিচারে গাছ কাটে। তারপর এই সেন্টেন্সটা আমি পড়তেছি, পড়ার পর দেখতে পাচ্ছি এখানে এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে বলছে। মনে রাখবা কোনো একটা বিষয় নিয়ে যখন কথা বলবে তখন সেটা হয় প্রেজেন্ট টেন্সে। ওকে, আর পাস্ট টেন্সে হলে এরকম ওয়ান্স থাকবে, ওয়ান্স। তারপর পাস্ট টেন্সের যে কতগুলো ওয়ার্ড ওইগুলা থাকবে। ওকে, তো এটা তো পাস্ট টেন্সে আছে, সরি এটা তো প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স বলতে বর্তমান কালে আছে। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে প্যাসেজটা বর্তমান কালে আছে। এটাই বলছে আমাদের প্রথম কাজটা হচ্ছে টেক্সটটা বা প্যাসেজটা বুঝতে হবে এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তারপর দেখতে হবে বাক্যাংশের একমাত্র ভার্ব কিনা। বাক্যাংশের যদি একমাত্র ভার্ব হয় দেন আমাদের দেখতে হবে সাবজেক্টটা অ্যাক্টিভ কিনা। সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয় আমরা বুঝে যাই, তাহলে আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করে দিব। ওকে, আর যদি সাবজেক্টটা প্যাসিভ হয়, প্যাসিভ মানে যে সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে না, তখন আমরা বুঝবো যে টেন্স অনুযায়ী আমাদের বি বার বলতে কোনগুলা বুঝাই? এম ইজার, ওয়াজ ওয়ার আছে না, ওইগুলা হবে। ওইগুলা এবং বি3 লাগাই দিতে হবে। এখন এই যে আমি তোমাদের এই যে টেকনিকটা দিচ্ছি, আমরা যদি এক্সাম্পলে না যাই তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো না। আপাতত এটা নোট করে রাখো। তোমরা অনেকেই হয়তো বা ভয় পাচ্ছ যে টেন্স অনুযায়ী পরিবর্তন, টেন্স বলতে যে আমাদের 12টা টেন্স ওইটা শিখতে হবে বা মুখস্থ করতে হবে, এমনটা না। যারা মুখস্থ করছো বা জানো তাদের ক্ষেত্রে তো কোনো কথা নাই। আর এমনিতে টেন্স অনুযায়ী পরিবর্তন বলতে ওই রকম না, জাস্ট আমরা ভার্বের সাথে এস বাই এস দেবো কিনা বা ভার্বের সাথে এস বাই এস হবে কিনা বা এইরকম আর কি, এস বাই এস হবে নাকি হবে না, এইটাই টেন্স অনুযায়ী পরিবর্তন, ঘাবড়ানোর বিষয় না। আচ্ছা, আমরা মূলত এইটা দেখবো টেন্স অনুযায়ী বি বার প্লাস বি3 এই বিষয়টা। এই যে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা এমিজার এবং বি3 দিব। পাস্ট ইনডিফিনিট মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিটের 2 নম্বর রূপ। তো এমিজারের 2 নম্বর রূপ কি? ওয়াজ ওয়ার এবং বি3 দিয়ে দিব। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে এমিজার। ঠিক আছে, প্রেজেন্ট বলছে, মনে রাখবা, একটু মাথাটা খাটাইয়া তোমরা মুখস্থ করবা। প্রেজেন্ট বলছে মানে এমিজার, কন্টিনিউয়াস মানে বিং, আইএনজি, বিং এন্ড দেন বি3 আমাদের হবে। পাস্ট কন্টিনিউয়াস মানে এমিজারের 2 নম্বর রূপ হচ্ছে ওয়াজ ওয়ার। এমিজারের 2 নম্বর রূপ কি? ওয়াজ ওয়ার। কন্টিনিউয়াস বলছে বিং আর বি3 হবে। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বিন বা হ্যাজ বিন আর বি3 হবে। পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের 2 নম্বর ফর্মটা হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন এর 2 নম্বর ফর্ম কি? হ্যাড বিন। তো হ্যাড বিন প্লাস বি3 হবে। আর মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি যদি আমরা দেখি তাহলে মডেল ভার্ব প্লাস বি এবং বি3 দিয়ে দিব। হ্যাঁ, এখানে দেখো মডেল ভার্বগুলো দেওয়া আছে। কি কি মডেল ভার্ব? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড হলে মডেল ভার্ব। মডেল ভার্বের পর, হ্যাঁ, মডেল ভার্বের পর ভার্বের প্রথম রূপ হয়। এখানে এটা ভুল আছে, ভার্বের প্রথম রূপ হয়। মডেল ভার্বের পর ভার্বের প্রথম রূপ হয়। আর মডেল অক্সিলারি ভার্বের পর যদি বি থাকে
তাহলে মডেল অক্সিলারি ভার্বটা লিখতে হবে, বিটা লিখতে হবে, দেন বি3টা দিয়ে দিব। এটা তোমরা বাসায় একটু দেখে নিবা ভালোভাবে। তো আপাতত তোমরা এটা নোট করো, আমি তোমাদের 2 মিনিট সময় দিতেছি, তোমরা নোট করে খাতায় নোট করে রাখো, কারণ আমি যে তোমাদের এখন বোঝাবো প্যাসেজটা, ওইটা যেন 100% ক্লিয়ারলি বোঝা যায়, এবং আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো তোমরা এইটার সাথে মিলাবা। ঠিক আছে? এই যে তোমরা একটু নোট করো, আমি 2 মিনিট তোমাদের সময় দিলাম, এটা নোট করো। আচ্ছা দেখো, রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, কারণ অনেকেরই এই বেসিক গুলাতে প্রবলেম হয়, অনেকে আটকিয়ে যায়। নর্মাল একটা বিষয় যে আমি হিয়ের সাথে যে ভার্বটা নিব ওইটার সিঙ্গুলার নিব নাকি প্লুরাল নিব, এটা আমরা বুঝি না। এইটাই আজকে 100% ক্লিয়ার হব, দেন আমরা প্র্যাকটিসটা করব। ওকে, যেমন দেখো, আই মানে কি? আমি বলতে কি বোঝায়? একজন বোঝাই না। একজন মানে কি? একজন মানে এক বচন বা সিঙ্গুলার। ওকে, আর একের অধিক বুঝাইলে তখন সেটা হয়ে যাবে কি? প্লুরাল। যেমন হি মানে কি? সে মানে কি? একজন বোঝাই না, তো একজন হইলে কি হবে? সিঙ্গুলার হবে। দেন সে, এটাও তো একজন বোঝায়, এটাও তো সিঙ্গুলার হবে। আচ্ছা, দে মানে কি? তারা না, তারা বলতে কি বোঝায়? একের অধিক বোঝায় না। একের অধিক যদি বোঝায় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে প্লুরাল হবে। ঠিক আছে? আচ্ছা, উই বলতে আমরা বলতে কি? একের অধিক বুঝাই। একের অধিক বুঝাইলে কি হয়? এটা প্লুরাল হয় না? প্লুরাল হয়। ট্রি বলতে গাছ বলতে একটা গাছ বোঝায়। তো একটা গাছ আর ট্রিটা, এটা কি নাউন না? হ্যাঁ, নাউন। তো ট্রি গাছ, এটা দ্বারা একটা গাছ বোঝাচ্ছে, এটা কি? সিঙ্গুলার। দেন ট্রিজ বলতে অনেকগুলো গাছ বোঝায়। তো অনেকগুলো গাছ বলতে এটা কি হবে? সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা হবে প্লুরাল। আচ্ছা, দেন পিপল মানে কি? লোকজন বা জনগণ। আচ্ছা দেখো, জনগণ, জনম বলতে একজন, গণ বলতে একের অধিক বোঝায়। তো পিপল, জনগণ, এটা কি? জনগণ শব্দটা একটা প্লুরাল না? একের অধিক বুঝাইছে না? তো একের অধিক যদি বুঝাই সেটা হয়ে যাবে, মনে রাখবো সবসময়, প্লুরাল। আচ্ছা, রাকিব বলতে কোন একজন ব্যক্তির নাম, এটা হচ্ছে প্রপার নাউন। তো এটা একটা সিঙ্গুলার নাউন। ওকে, আচ্ছা, তারপর দেখি এখন আমরা তো এই এতদিন পর্যন্ত যেমন হি এর সাথে বুঝি আর না বুঝি গোজ বসাই দিছি, দে এর সাথে বুঝি আর না বুঝি গো বসাই দিছি, কিন্তু আমাদের কি কোনো সময় প্রশ্ন জাগছে যে দে এর সাথে কেন আমরা গো বসাই, বা দে এর সাথে কেন আমরা গোজ বসাইছি না? হি এর সাথে আমরা কেন গোজ বসাই, হি এর সাথে কেন গো বসাই না? এটা কি কোনো সময় আমাদের মনে জাগছে কিনা, বা আমরা জানি কিনা? তোমরা কমেন্ট করো তো, তোমাদের মনে কখনো এটা জাগছে কিনা। দেখো, ফুল মনোযোগ দাও। এই যে দেখো, ভার্বের সাথে এস বা ইএস থাকলে ওই ভার্বটা হবে সিঙ্গুলার। আমি আবারও বলতেছি, কবিতা এটা হচ্ছে একটা মন্ত্র, ওয়ান কাইন্ড অফ মন্ত্র ফর ইংলিশ গ্রামার। ওকে, ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেটা হবে সিঙ্গুলার, না থাকলে সেটা হবে প্লুরাল। আবারও বলছি, মুখস্থ করো, ভার্বের সাথে অ্যাস বাই এস থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। ভার্বের সাথে অ্যাস বাই এস থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। এবার মুখস্থ করে ফেলো, মুখস্থ করো। ভার্বের সাথে অ্যাস বাই এস থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। আচ্ছা, এখন দেখো, আমরা এখন এই বিষয়টা একবারে ক্লিয়ার হব। তোমরা পড়ায় একটু মনোযোগ দাও। যেমন এমিজার, এই যে তিনটা ভার্ব, এটা তো প্রেজেন্ট ফর্মে আছে বা ভার্বের প্রথম রূপে আছে। তো এমিজার এই ভার্বের মধ্যে দেখো, আচ্ছা আমরা আপাতত এমটাকে আমরা বাদ রাখতেছি, এমটা আমরা পরে কাজ করবো এমটা নিয়ে। এই যে ইজ, যে ভার্বটা ইজ ভার্বটার সাথে এই যে দেখো এসটা আছে না? এসটা যদি ভার্বের সাথে এস থাকে, আমি তোমাদের কি বলছি? ভার্বটা হবে সিঙ্গুলার। এই যে দেখো নির্দেশ দেওয়া আছে, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, এস মানে সিঙ্গুলার। এখন আর যে ভার্বটা, এটার সাথে কি এস বা ইএস আছে? না, আর ভার্বের সাথে এস বা ইএস নাই, তার মানে আর ভার্বটা কি? প্লুরাল ভার্ব। ওকে, তারপর ওয়াজয়ার হচ্ছে এমিজারের 2 নাম্বার রূপ, বি2 ভার্বের 2 নাম্বার রূপ। আচ্ছা, ওয়াজের সাথে দেখো এস বা ইএস আছে, অর্থাৎ এস আছে, তো ভার্বের সাথে এস বা ইএস থাকলেই সেটা সিঙ্গুলার।
তো এই যে দেখো সিঙ্গুলার নির্দেশ করা হয়েছে। আর ওয়ারের সাথে তো এস বাই এস নাই, তো এটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। দেন হ্যাভ বা হ্যাজ, এটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ এর সাথে কি এস বাই এস আছে, নাই, তো এটা হচ্ছে প্লুরাল। হ্যাজ এর সাথে দেখো এস আছে, তো এটা কি হবে, সিঙ্গুলার। দেন হ্যাভ হ্যাজ এর 2 নাম্বার ফর্ম হ্যাড। হ্যাড সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, কারণ এটা তো ভার্বের 2 নাম্বার রূপ। মনে রাখবা ভার্বের 2 নাম্বার রূপগুলা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। আমরা দেখবো, এখন দেখো এই যে ডু ডাস, এটা আমরা জানি ভার্বের প্রথম রূপ। ডু, ডুটা দেখো, ডু এর সাথে কি এস বাই এস আছে, নাই, তো এটা কি ভার্ব, প্লুরাল ভার্ব। ডাস, ডাজের সাথে দেখো এস বাই এস আছে, তো এটা কি ভার্ব, সিঙ্গুলার। ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার। দেন ডু ডাজ এর 2 নাম্বার রূপ কি, ডিড। ডিড যেহেতু 2 নাম্বার রূপ, এর সিঙ্গুলার প্লুরাল দুইটাই হবে। ওকে, এই যে দেখো সিঙ্গুলার প্লুরাল দুইটাই। দেন গো গোস, এই যে গো এর সাথে কি এস বাই এস আছে, নাই, তো গো ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্ব। তারপর গোস, গোজ এর সাথে দেখো এস বাই এস আছে, তো গোজ ভার্বটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, তো এখন আমরা এর ব্যবহারটা দেখি। দেখো আমাদের আরেকটা যে বিষয় মনে রাখতে হবে, যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমাদের ভার্ব কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। তোমরা এই বিষয়টা নোট করে রাখো খাতার একটা কোনায়। দেন সাবজেক্ট যদি প্লুরাল হয়, আমাদের ভার্বও হবে কি, প্লুরাল। মনে আছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও কি হবে, প্লুরাল হবে। যেমন দেখো এই যে হি, হি মানে কি, সে একজন না। এখন আমি যদি এখানে ভার্ব দেই গো এবং গোস, তো আমি যদি প্রশ্ন করি হি এর সাথে গো আসবে নাকি গোজ আসবে, তুমি কিভাবে নির্ণয় করবা? আমি এভাবে চিন্তা করব যে হি, সে একজন, এটা সিঙ্গুলার, আমাদের ভার্বটাও সিঙ্গুলার হতে হবে। তো ভার্ব সিঙ্গুলারের নিয়ম কি, ভার্বের সাথে এস বা ইএস থাকতে হবে। তো গো না হয়ে আমাদের কি হয়ে যাবে, হি এর সাথে গোস হয়ে যাবে। সেম এস দে হচ্ছে সিঙ্গুলার, আমি সরি দে হচ্ছে প্লুরাল, দে হচ্ছে কি প্লুরাল, দে প্লুরাল। এখন আমাদের তো প্লুরাল ভার্ব হবে, কোনটা প্লুরাল, গো প্লুরাল নাকি গোস প্লুরাল, গো প্লুরাল, কারণ গো এর সাথে এস বাই এস নাই, এস বাই এস না থাকলে সেটা প্লুরাল ভার্ব। তো দে যেহেতু প্লুরাল, গোটা দে এর সাথে হয়। এখন বুঝতে পারছো? আচ্ছা, ট্রি, আমি যদি বলি যে ট্রি এর সাথে ইজ হবে নাকি আর হবে, ট্রি মানে গাছ, একটা না, হ্যাঁ একটা হইলে আমাদের ভার্ব সিঙ্গুলারটা হবে, এই যে ইজ ভার্বটা আসবে। তারপর ট্রিস মানে অনেকগুলো গাছ, এটা প্লুরাল সাবজেক্ট, আমাদের ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। তো আরটা কি আসবে, ট্রিস এর সাথে আরটা আসবে, আরটা হচ্ছে প্লুরাল ভার্ব। ওকে, তারপর দেখো পিপল, জনগণ। এখন পিপলের সাথে দেখো, পিপলের সাথে আমি যদি এখানে দেই যে এখানে আছে ওয়াজ, এই যে ওয়াজ অথবা ওয়ার, তো পিপলের সাথে কি হবে, পিপলের সাথে পিপল যেহেতু প্লুরাল সাবজেক্ট, আমাদের ভার্বটাও তো প্লুরাল হবে, এই যে ওয়ারটা হবে। দেন হি এর সাথে ওয়াজ হবে, হি এর সাথে হ্যাজ হবে, কারণ হ্যাজটা প্লুরাল, সরি হ্যাজটা সিঙ্গুলার। উই আমরা, এটা হচ্ছে প্লুরাল, আমাদের ভার্বটাও তো প্লুরাল হবে। প্লুরালের নিয়ম কি, এস বাই এস থাকবে না। এখন যদি হ্যাভ বা হ্যাজ দেই, কোনটা আসবে, উইর সাথে হ্যাভ আসবে। তারপর উই আমরা। এখন দেখো একটা বিষয়, হ্যাড, হ্যাড বলতে কি ভার্বের 2 নাম্বার রূপ না, এই যে হ্যাভ হ্যাজ এর 2 নাম্বার রূপ কি, হ্যাড। এখন উই বা হি, উই বলতে প্লুরাল, হি বলতে সিঙ্গুলার, তো দুইটার ক্ষেত্রেই আমরা হ্যাড বসাই দিতে পারি, কারণ ভার্বের 2 নাম্বার রূপ সিঙ্গুলার প্লুরাল দুইটার ক্ষেত্রেই হয়। হ্যাঁ, আরেকটা বিষয় তোমাদের আমি রাখছিলাম যে আই তো সিঙ্গুলার। এখন আমাদের এখানে যদি থাকে, আমাদের এখানে যদি থাকে যে এম ইজার, এম ইজার, এখন আয়ের সাথে এম ইজার থেকে কোনটা হবে, আমরা সবাই এখন বুঝতে পারতেছি যে আইটা তো সিঙ্গুলার, আমি একজন, সিঙ্গুলার সাবজেক্ট, এখন আমাদের একটা সিঙ্গুলার ভার্ব হবে। এখন সিঙ্গুলার ভার্ব তো আমি দেখতে পারতেছি ইজ, আমি ইজটা বসাই দিই, কিন্তু না, আয়ের সাথে ইজ কোনো সময় হবে না, এটা একটা ব্যতিক্রম, এটা তোমরা মনে রাখবে। আয়ের সাথে সবসময় এম হয়, ঠিক আছে, আয়ের সাথে সবসময় কি হয়, আয়ের সাথে সবসময় এম হয়। তারপর আই, হ্যাঁ এখন আমি দিলাম দুইটা অপশন, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার দিলাম। এখন আয়ের সাথে কোনটা বসবে, আই তো সিঙ্গুলার, তো ওয়াজ ওয়ার থেকে ওয়াজটা হবে, সিঙ্গুলার ভার্ব হবে। দেন হ্যাড, হ্যাড তো ভার্বের 2 নাম্বার রূপ, এটা আয়ের সাথে হবে বা প্লুরাল যে
সাবজেক্টগুলো ওইটার সাথে হবে, কোনো প্রবলেম নাই। দেন এই যে দেখো আইটা কি, আচ্ছা আইটা এখানে একটা ব্যতিক্রম আছে, আইটা কি সিঙ্গুলার না, আইটা সিঙ্গুলার না, কিন্তু গৌটা কি, গৌটা কি প্লুরাল না, কিন্তু এখানে আয়ের সাথে তো গৌ বইছে। হ্যাঁ এটাই নিয়ম, আয়ের সাথে গৌ বসবে, গোজ বসবে না। আয়ের সাথে মনে রাখবা বেস ফর্ম বা মেইন ভার্বের প্লুরাল ফর্মটা বসে, এটা ব্যতিক্রম। আয়ের সাথে কি বসে, প্লুরাল ফর্মটা বসে মেইন ভার্বের, আর আয়ের সাথে সবসময় এম বসে। দেন আয়ের সাথে কি বসছে দেখছো, ডু বসছে। এই যে মেইন ভার্ব না এগুলা, ডু ডাস এগুলা হচ্ছে মেইন ভার্ব। তারপর এই আমরা যে দেখছি ফ্লাই, সুইম, ব্রেক এগুলা হচ্ছে রাইট, এগুলা হচ্ছে মেইন ভার্ব। হ্যাঁ ঠিক আছে। তো এই যে এরকম ভার্বগুলো আয়ের সাথে সবসময়, আই আছে এটা সিঙ্গুলার, এর মানে তোমরা এই সিঙ্গুলার, আমরা তো এখানে ডু প্লুরাল বুঝতেছি, ডাস সিঙ্গুলার বুঝতেছি, আয়ের সাথে ডাস দিলে হবে না, আয়ের সাথে প্লুরালটা দিতে হবে, ডুটা দিতে হবে। ঠিক আছে, আয়ের সাথে ডুটা দিতে হবে। আচ্ছা, তো আমরা সিঙ্গুলার প্লুরাল গুলা দেখছি, এখন আমরা একটা প্র্যাকটিস করবো। আমরা যতক্ষণ বুঝাইছি, আমরা যদি প্র্যাকটিসটা না করি তাহলে তো কোনো বেনিফিট পাবো না। আমরা এখন এই প্র্যাকটিসটাই দেখব, এবং তোমরা এখন বুঝতে পারবা 40-50টা রুলস মুখস্থ না করে, তোমরা দেখা যায় কি 40-50টা রুলস মুখস্থ করো, মুখস্থ করার পরেও আছে না তোমরা এগুলা 5 আউট অফ 5 কোনো সময় পাবা না, 5 আউট অফ 5 কোনো সময় তোমরা পাবা না। কিন্তু এই যে 2-3টা টেকনিক, যে আমাদের দেখতে হবে এই যে টেক্সটটা বা প্যাসেজটা এটা কি তোমার এই প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, এটা আমরা একবার চিহ্নিত করব। দেন আমরা দেখব যে যেই সেন্টেন্সটা নিয়ে আমরা কাজ করব, এটা এই সেন্টেন্সের যে ভার্বটা যেটা চেঞ্জ করব, এটা কি বাক্যের একমাত্র ভার্ব কিনা বা অতিরিক্ত ভার্ব কিনা। যদি বুঝি একমাত্র ভার্ব, তখন আমরা দেখব সাবজেক্টটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। অ্যাক্টিভ হইলে টেন্স অনুযায়ী পরিবর্তন, আর প্যাসিভ হইলে আমরা কি করব, প্যাসিভ হইলে টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস বি3 শেষ। আর যদি অতিরিক্ত ভার্ব হয় তাহলে 2 + B1 এবং ভার্বের সাথে আইএনজি এগুলা বসাই দিব। ওকে, এইটাই আমাদের কাজ, এর তো বেশি কোনো কাজ করতে হয় না। আমাদের কি এতগুলো রুলস মুখস্থ করতে হয়? অনেক সময় রুলসেও মুখস্থ করাও কাজে লাগে না, কারণ রুলস দিয়ে কমপ্লিট করা যায় না সবটা। আচ্ছা দেখো, আমরা এখন এটা প্র্যাকটিস করি, আমরা এটা এখন একটা প্র্যাকটিস করি। তো আমি তোমাদের প্রথমে কি বলছি, প্রথমে আমাদের দেখতে হবে যে এই যে প্যাসেজটা এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। এখানে ডিফরেস্টেশন, বন নিধন বা বন উজাড় এই সম্পর্কে কথা বলা হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। কোন একটা বিষয় নিয়ে যখন কথা বলবে তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্সে। তো আমরা বুঝতে পারছি প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে কথা বলছে, বা আমাদের যে ভার্বগুলো চেঞ্জ হবে সেগুলো প্রেজেন্ট টেন্সে, প্রায় 95%ই প্রেজেন্ট টেন্সে চেঞ্জ হবে। ঠিক আছে, তারপরে আমি তোমাদের কি বলছিলাম, আমরা আবার একটু যাইতো। তারপর আমাদের দেখতে হবে বাক্যাংশের একমাত্র ভার্ব কিনা, যদি একমাত্র ভার্ব হয় দেখতে হবে সাবজেক্টটা অ্যাক্টিভ কিনা বা প্যাসিভ কিনা, এটা দেখতে হবে। আমরা দেখি তো, ডিফরেস্টেশন বন নিধন, মিন বলতে অর্থ, কাটিং ডাউন ট্রিজ গাছ কাটা এট র্যান্ডম, নির্বিচারে গাছ কাটা, এটাই হচ্ছে ডিফরেস্টেশন বন নিধনের অর্থ। এখন আমরা মূলত এখানে কি চেঞ্জ করব, আমরা মূলত এখানে এই যে চেঞ্জটা রাইট ফ্রম আ ভার্ব বলছে, এই ভার্বটা চেঞ্জ করব মিন। এখন এইটা আমাদের দেখতে হবে এটা কি বাক্যাংশের একমাত্র ভার্ব কিনা। দেখো আরেকবার দেখাচ্ছি, দেখতে হবে যে বাক্যাংশের একমাত্র ভার্ব কিনা। হ্যাঁ, এটা তো বাক্যাংশের একমাত্র ভার্ব, অর্থাৎ প্রথম ভার্ব না, ডিফরেস্টেশন এটা তো সাবজেক্ট, দেন মিন এটা তো ভার্বের প্রথম ভার্বটা। তো আমরা বুঝতে পারছি এটা বাক্যাংশের একমাত্র ভার্ব। দেন আমাদের দেখতে হবে সাবজেক্টটা অ্যাক্টিভ কিনা বা সাবজেক্টটা প্যাসিভ কিনা, আমরা দেখি তো। আচ্ছা দেখো, ডিফরেস্টেশন মিন, ডিফরেস্টেশন অর্থ কাটিং ডাউন ট্রিজ এট র্যান্ডম, নির্বিচারে গাছ কাটা। এখন এই যে ডিফরেস্টেশন বন নিধন অর্থটা কি বন নিধনের, তো এখানে মূলত অ্যাক্টিভ প্যাসিভ এখানে মূল বিষয়টা না। এখানে অ্যাক্টিভ প্যাসিভ ওইভাবে যে কাজে লাগতেছে এই চেঞ্জটার মধ্যে এমন না। তবে আমরা এটা বুঝতে পারতেছি, মানে পারফেক্টলি তোমাদের এক্সাম্পলটা দেওয়া যায় না, তবে এটা বোঝা যায় যে ডিফরেস্টেশন মিনস, ডিফরেস্টেশন অর্থ, এটা এই যে সেন্টেন্সটা এটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স।
ঠিক আছে, কারণ অর্থটা কার? ডিফরেস্টেশন, বন নিধনের না? হ্যাঁ, বন নিধনের অর্থ। তো এখানে ডিফরেস্টেশনটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট, এটা কিন্তু প্যাসিভ না। তো আমরা যেহেতু বুঝতে পারছি সাবজেক্টটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ হইলে আমরা কি করব? টেন্স অনুযায়ী পরিবর্তন করে দিব। তো আমরা এই প্যাসেজটা কি বুঝতে পারতেছি? এটা প্রেজেন্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট টেন্সে আছে যেহেতু বুঝতে পারতেছি, প্রেজেন্ট টেন্স হইলে আমরা ভার্বের প্রথম রূপ দেই না? ভার্বের প্রথম রূপ তো এখানে মিন আছে, যে মিনের প্রথম রূপ তো এটাই মিন, বা অনেক সময় মিনস হয়ে যায়, কারণ ওই যে সিঙ্গুলার প্লুরালের একটা ব্যাপার আছে। মনে রাখবা, প্রথম রূপ যেখানে হবে সেখানে মেইনটাও হতে পারে, আবার ভার্বের সাথে এস বাই এসও হতে পারে। আমাদের দুইটা জিনিসই মাথায় রাখতে হবে। এখন ডিফরেস্টেশন, বন নিধন, একটা বুঝাইছে না? একটা বুঝাইছে, কারণ এখানে কি এই যে নাউনটার সাথে এস বাই এস আছে নাই? তো একটা বুঝাইছে, এটা হচ্ছে সিঙ্গুলার। আমাদের ভার্বটা তো হবে সিঙ্গুলার। তো সিঙ্গুলার ভার্বের নিয়ম কি? ভার্বের সাথে এস বাই এস হবে। তো আমরা এখানে মিনের সাথে জাস্ট এসটা বসাই দিব, মিনস, ডিফরেস্টেশন মিনস। এখন বুঝতে পারছো ডিফরেস্টেশনের সাথে কেন মিনস বসছে? আচ্ছা, ইট কজ মানে গটাই, মেইনলি প্রধানত বাই আ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, কিছু সংখ্যক বা কিছু গ্রুপের অসৎ লোকের দ্বারা, বাই মানে দ্বারা। এখন দেখো, আমাদের তো কজ ভার্বটা চেঞ্জ করতে হবে। কজ মানে কি? এটা গটে। তো ইট কজ, এটা গটে। এখন এটা গটে, এটা বলতে, ইট বলতে কাকে বুঝাইছে? ডিফরেস্টেশন, বন নিধনকে বুঝাইছে না? এখন বন নিধন তো গড়তে পারে না, গটার কাজটা গটাই। এই যে গাছগুলা কাটে, এগুলা যে গটানো হচ্ছে, এগুলা কারা গটায়? মানুষের দ্বারা গটানো হয় না? এটা কি ইট গটাতে পারে? ডিফরেস্টেশন, বন উজাড় কি গটাতে পারে? বন উজাড় তো কোনো সময়ই গটাতে পারে না। গটানোর কাজটা কে করে? ডিসঅনেস্ট পিপল, অসৎ লোকরা বা মানুষরা গটাতে পারে। এখন এই যে সাবজেক্টটা ইট, এটা আমরা কি সাবজেক্ট বুঝতে পারতেছি? এটা প্যাসিভ সাবজেক্ট না? তো প্যাসিভ সাবজেক্ট যদি হয়, আমরা কি জানি? সাবজেক্টটা যদি প্যাসিভ হয়, টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস বি3, অর্থাৎ আমরা বি ভার্ব আর বি3 বসাই দিব। এখন টেন্স অনুযায়ী বলছে, আমি দেখো এখানে লিখতেছি টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস বি3। এখন টেন্সটা এটা কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তো বি ভার্ব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি দিব? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এই যে এটা দিতে পারি না যে ইজ অথবা আর, হইতো দেই ইজ অথবা আর, দেন বি ভার্ব প্লাস বি3। এই যে দেখো, বি ভার্বই তো ইজ আর প্লাস বি3। আমরা আরেকটু নিয়মটা দেখি, এই যে দেখো, টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস বি3, এটা আমাদের কি টেন্স আছে? প্রেজেন্ট টেন্সে এম ইজ আর প্লাস বি3 দিয়ে দিব। এখন আমাদের তো অপশন আছে, ইজ আর নেওয়া, কারণ প্রেজেন্ট টেন্স ইজ নিতে পারবো অথবা আর নিতে পারবো। আর বি3 করতে হবে। কজের 3 নম্বর রূপ কি? এই যে কজের 3 নম্বর রূপ হচ্ছে কস্ট। কজের সাথে ইডি, মনে রাখবা 3 নম্বর রূপ করতে গেলে বা 2 নম্বর রূপ করতে গেলে আমরা জাস্ট ইডি লাগাই দিব, কস্ট হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো, তো ইট তো ছিল সাবজেক্ট। এই যে ইটটা কি সাবজেক্ট? এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ইটটা কি? ইট বলতে একটা বোঝায়, এটা হচ্ছে সিঙ্গুলার, একটা বোঝাইছে। তো সিঙ্গুলার হইলে আমরা ভার্ব কি ইজ দিব নাকি আর দিব? আমরা ইজ দিব। তো ইট ইজ, আমরা কিন্তু আর দিব না, আরটা তো প্লুরাল, ইট তো এখানে সিঙ্গুলার, একটা বুঝাইছে। তো ইট ইজ, দেন ভার্বের 3 নম্বর রূপ CAUSED, ইট ইজ কস্ট মেইনলি বাই আ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল। বুঝতে পারছো? এছাড়া তোমাদের আরেকটা নিয়ম আমি দেখাই। এই যে দেখো, আরেকটা নিয়ম হচ্ছে, এই যে বাই আছে, বাই যদি থাকে পরে, মনে রাখবা এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। আমরা যখন একটি প্যাসিভ করব, চেঞ্জিং সেন্টেন্স যখন করব, তখন বুঝতে পারবা। আপাতত এইটা শর্টকাটে বুঝে নাও। বাই যদি থাকে, মনে রাখবা বাই থাকলে আমরা বি ভার্ব প্লাস বি3 করবো। এই যে দেখছো, বি ভার্ব আর বি3 করছি। আমরা যত প্র্যাকটিস করবো, আমরা যদি এরকম 4-5টা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। মোটামুটি 5টা প্র্যাকটিস করলেই রাইট ফ্রম আ ভার্বে আমরা আর আটকাবো না। দেন আমরা সিনেমাটা দেখি। আচ্ছা, দে কাট ট্রিজ, দে মানে তারা, কাট ট্রিজ গাছ কাটে, মেক প্রফিট মুনাফা অর্জনের জন্য বা মুনাফা করার জন্য। এখন আমাদের যে মেক, এই যে ভার্বটা, এই যে ব্র্যাকেট আছে, এটারই তো আমরা চেঞ্জ করব। তো এটা যে চেঞ্জ করব, এটা আমাদের দেখতে হবে এটা বাক্যের কয় নাম্বার ভার্ব, 1 নাম্বার নাকি অতিরিক্ত ভার্ব।
এই যে দে সাবজেক্ট, এরপর কাট, কাট বলতে কি কাটা, এটা একটা ভার্ব না? হ্যাঁ ভার্ব। তো তারপর এখানে আমরা এই ভার্বটার চেঞ্জ করব, এই ভার্বটার, এটা তো তাহলে অতিরিক্ত ভার্ব হয়ে গেল। তো অতিরিক্ত ভার্ব যদি হয় আমাদের নিয়মটা কি? এই যে দেখো, আমরা এই নিয়মে চলে যাব, বাক্যাংশের একটি ভার্ব থাকার পরে অতিরিক্ত একটি ভার্ব থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি দিব, 2 + B1 করব এবং B3 করব। বেশিরভাগ ক্ষেত্রে আমি কি বলছি, 2 + B1 হয়। এখন মেকের সাথে আমরা কি করতে পারি, টু মেক করে দিতে পারি, টু মেক। টু মেক বলতে টু যখন বসাবো তখন উদ্দেশ্য বোঝায়। তো দে কাট ট্রিজ, তারা গাছ কাটে, টু মেক প্রফিট, মুনাফা অর্জনের উদ্দেশ্যে, একটা উদ্দেশ্য বুঝাইছে না? হ্যাঁ। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের টু মেক হয়ে যাবে বা টু হয়ে যাবে ভার্বের সাথে, ঠিক আছে? আচ্ছা, তো বুঝতে পারছি, এটা তো কারো প্রবলেম নাই। দেন কি বলছে, অর্ডিনারি পিপল অলসো, সাধারণ মানুষ আরো, ইউজ ট্রিজ, গাছ ব্যবহার করে, অ্যাজ ফিউল, ফিউল হিসেবে, অ্যান্ড ফার্নিচার হিসেবে। আচ্ছা, আমরা তো চেঞ্জ করবো এই যে ইউজের। এখন দেখো পিপল, আচ্ছা এই যে ইউজ ভার্বটা, এটা তো বাক্যের একটা মাত্র ভার্ব, কারণ এই যে অর্ডিনারি পিপল, পিপল তো সাবজেক্ট, অলসো তো এটা অ্যাডভার্ব। আচ্ছা, ইউজ এটা তো ভার্ব, তো প্রথম ভার্ব এটা। এখন আমরা কি করব, আমরা দেখব পিপল এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তোমরাই বলো, পিপল এটা অ্যাক্টিভ হতে পারে নাকি প্যাসিভ হতে পারে? পিপল তো মানুষ, জনগণ, তো মানুষ দ্বারা কাজ সম্পন্ন হয়, যেমন মানুষরাই তো ব্যবহার করে, ব্যবহার করার কাজটা তো মানুষই করে, তো কাজটা সম্পন্ন হইতেছে না? হ্যাঁ, এটা অ্যাক্টিভ। তো আমরা কি জানি যে এই যে যদি সাবজেক্টটি অ্যাক্টিভ হয় দেন আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করে দিব। এটা কিসে আছে? এই প্রেসেসটা প্রেজেন্ট টেন্সে আছে, ভার্বের প্রথম রূপে আছে। তো আমরা একটা কাজ করব, ইউজ, ইউজ যে ভার্বটা, এইটার দুইটা ফর্ম, ইউজ আর একটা হচ্ছে ইউজেস, ইউজেস। এখন ইউজ দিব নাকি ইউজেস দিব, কোনটা দিব, কোনটা দিব? ইউজ হয় প্লুরালের ক্ষেত্রে আর ইউজেস হয় সিঙ্গুলারের ক্ষেত্রে। এখন আমাদের যে পিপল, জনগণ, এটা তো কি, এটা প্লুরাল না? এটা প্লুরাল। পিপলটা হচ্ছে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, ভার্বও কি হতে হবে? ভার্বও আমাদের প্লুরাল হতে হবে। এখন প্লুরাল ভার্ব কোনটা, ইউজ নাকি ইউজেস? ইউজ। তো এই কারণে আমরা ইউজ, ইউজই রাখবো, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখি বিকজ অফ, বিকজ অফ মানে জন্যে, কাট মুর অ্যান্ড মুর ট্রিজ, অধিক গাছ কাটার জন্যে, উই আর গোয়িং আমরা করতেছি, ফেস অর্থাৎ আমরা মুখোমুখি হচ্ছি, আ গ্রেট ডেঞ্জার ইন দ্য কামিং ফিউচার, অর্থাৎ আগামী দশকে বা অদূর ভবিষ্যতে আমরা কি হইতেছি, মানে বিপদের সম্মুখীন হইতেছি। আচ্ছা যাই হোক, আমাদের তো এই নাম্বারটা, এটা এই কার্ড চেঞ্জ করতে হবে। এখন দেখো, প্রিপজিশনের পর সবসময় মনে রাখবা ভার্বের সাথে আইএনজি হয়, তো কাটের সাথে আইএনজি হয়ে যাবে। অ্যাক্টিভ প্যাসিভ এত কিছু চিন্তা করতে হবে না, মনে রাখবা প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। এই যে দেখছো, কাটিং, কাটিং হয়ে যাবে। তো বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর ট্রিজ উই আর গোয়িং। এখন দেখো, এই যে ফেজ ভার্বটা যে আমরা চেঞ্জ করব, এটা বাক্যের কত নাম্বার ভার্ব? এটা কি একমাত্র ভার্ব নাকি একের অধিক বা অতিরিক্ত ভার্ব? একটু দেখো তো। এই যে উই আর গোয়িং, এখানে গোয়িং এটা হচ্ছে বাক্যের প্রথম ভার্বটা, দেন আবার ফেস মুখোমুখি হওয়া, এটা আরেকটা ভার্ব, অতিরিক্ত ভার্ব। অতিরিক্ত ভার্ব হইলে আমরা কি জানি, বেশিরভাগ ক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রথম রূপ হয়। তো আমরা দিয়ে দিব টু ফেস। ওকে, টু ফেস আ গ্রেট ডেঞ্জার ইন দ্য কামিং ফিউচার। আচ্ছা, উই নো দ্যাট অক্সিজেন, এখানে নো এটা তো বাক্যের একমাত্র ভার্ব আর উই তো প্লুরাল, তো আমরা এই যে নো এর চেঞ্জটা করব, উই যেহেতু প্লুরাল ভার্বটাও প্লুরাল হবে। এখন নো হবে নাকি নোস হবে, কোনটা হবে? উই যেহেতু প্লুরাল, আমাদের প্লুরাল বা ভার্ব হবে, তো নোটা হয়ে যাবে। ওকে, উই নো দ্যাট অক্সিজেন সাপ্লাই বাই ট্রিজ। এখানে দেখো বাই আছে না, আমি তোমাদের বলছি না বাই থাকলে আমাদের বি ভার্ব, এই যে বি ভার্ব প্লাস B3 বসে। তো অক্সিজেন আমরা কি বসাবো, ইজ বসাবো না আর বসাবো? আমরা তো জানি সেন্টেন্সটা, এই যে প্রেসেসটা এটা প্রেজেন্ট টেন্সে আছে। অক্সিজেন, অক্সিজেন এটা সিঙ্গুলার না একটা বুঝাইছে, তো আমরা ইজ বসাবো, সিঙ্গুলার ভার্বটা বসাবো, অর্থাৎ ইজ, দেন সাপ্লাই এর 3 নাম্বার রূপ করে দিব, SUPPLIED, সাপ্লাইড। ঠিক আছে, আমি আরেকবার লিখতেছি, এই যে ইজ সাপ্লাইড, ইজ সাপ্লাইড। ওকে, বা
আরেকটা জিনিস তুমি চিন্তা করতে পারো, অক্সিজেন সাপ্লাই করে। এখন সাপ্লাইয়ের কাজটা কি অক্সিজেন করতে পারে? অক্সিজেন যে সেন্টেন্স সাবজেক্টটা, এটা তো প্যাসিভ সাবজেক্ট, কারণ সাপ্লাইয়ের কাজ কোনো সময় অক্সিজেন করতে পারে না। সাপ্লাইয়ের কাজটা কে করে? ট্রিজ করে। অক্সিজেন সাপ্লাইয়ের কাজটা ট্রিজ করে, গাছরা করে। তো অক্সিজেন নিজের কাজ নিজে সম্পূর্ণ করতে পারতেছে না, প্যাসিভ। যদি বুঝি এটা প্যাসিভ, তাহলে আমরা কি করব? টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস বি3 বসাবো। এই যে বি ভার্ব কি ইজ এবং বি3 কি সাপ্লাইড। ওকে, আচ্ছা, উইদাউট একটা প্রিপোজিশন, এরপর ভার্বের সাথে আইএনজি হবে, টেকিং। সবসময় মনে রাখবো প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি। উইদাউট টেকিং অক্সিজেন, আমরা উইদাউট টেকিং অক্সিজেন মানে কি? অক্সিজেন ছাড়া। উই ক্যান নট, আমরা পারবো না। লিভ আ সিঙ্গেল মোমেন্ট, এক মুহূর্ত বাঁচতে। এখন এই যে ক্যান নট, ক্যানটা কি মডেল ভার্ব না? এরপর মডেল ভার্বের পর কি হয়? ভার্বের প্রথম রূপ হয়, তো লিভই থাকবে। উই ক্যান নট লিভ আ সিঙ্গেল মোমেন্ট, আমরা এক মুহূর্ত কি চিন্তা করতে পারবো না বা বাঁচতে পারবো না। ঠিক আছে, তো এরকম যদি আমরা আরো 5-6টা প্র্যাকটিস করি, দেন আমাদের রাইট ফর্ম অফ ভার্বটা একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। হয়তোবা এই প্রথম ক্লাসটা একটু তোমাদের হার্ড মনে হয়েছে, তবে ভিডিওটা সেভ আছে, বা আমাদের প্রাইভেট গ্রুপে ভিডিওটা সেভ থাকবে। এরকম আমরা প্রাইভেট গ্রুপে আরো অনেকগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে, তো রাইট ফর্ম অফ ভার্ব আমাদের এতগুলো যে 50-60টা রুলস মুখস্থ করতে হবে, ওই রকম না। হ্যাঁ, এটা টেকিং হবে, উইদাউট টেকিং। 50-60টা রুলস মুখস্থ করতে হবে এমন না, আমরা জাস্ট কয়েকটা টেকনিক, আমি তোমাদের কয়টা টেকনিক শিখাইছি, যে আমাদের দেখতে হবে প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। তারপর আমরা যেই সেন্টেন্সটা চেঞ্জ করব ওইটা দেখতে হবে যে সাবজেক্টটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। অ্যাক্টিভ হইলে কাজ করব, প্যাসিভ হইলে আরেকভাবে কাজ করব। আর দেখতে হবে এই যে আমরা যে ভার্বটা চেঞ্জ করব এটা কি বাক্যের অতিরিক্ত ভার্ব কিনা। যদি অতিরিক্ত ভার্ব হয় তাহলে 2 + B1 বা B3 বসাই দিব, শেষ। তো আমাদের কি 50-60টা রুলস মুখস্থ করতে হয়েছে? আর আমাদের যে গ্রুপটা, কোর্সের যে গ্রুপটা, ওই গ্রুপে তোমাদের যে এরকম রাইট ফর্ম অফ ভার্বের একটা শিট দিব তোমাদের। আজ পর্যন্ত এই পর্যন্ত যত বোর্ডে প্রশ্নগুলো আসছে সব বোর্ড কোশ্চেন আমি তোমাদের সলভ করার মাধ্যমে 1-1.5 ঘন্টার একটা ভিডিও থাকবে। ওই ভিডিওতে সবকিছু ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হবে। আমি যেমন এমনটা বুঝাই দিছি, আজকের ভিডিওতে প্র্যাকটিসটা করাইছি, এমন ভাবে বুঝিয়ে দেওয়া হবে কোন জায়গায় কিভাবে চেঞ্জটা হয়েছে। তো আমাদের শিটে থাকবে 40 থেকে 50টা রাইট ফর্ম অফ ভার্ব। ওইগুলো পড়লেই তুমি পরীক্ষায় 100% কমন পেয়ে যাবা, বা তোমরা কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো ওইটা গ্রুপে আমি দিব, লাইভ ক্লাসে ফ্রিতে আমি কিন্তু দিব না। তো যারা এখনো আমাদের কোর্সে জয়েন হও নাই, আমরা কিন্তু প্রায় 19 দিন, আজকে 19 দিন চলে আমাদের যে কোর্সটা স্টার্ট হয়েছে। তো আমরা কিন্তু ক্লাস করতেছি একের পর এক, প্রতিদিন ক্লাস করতেছি। তোমরা যারা এখনো জয়েন হও না, ইংলিশ এবং ম্যাথ, এই যে এই নাম্বারে যোগাযোগ করবা। ইংলিশ এবং ম্যাথ 1360 টাকায়, এখন 20% কিন্তু ডিসকাউন্ট চলতেছে। 1360 টাকায় কোর্সটা শেষ করতে পারবা, অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করতে পারবা। ঠিক আছে।